নমস্কার। আজকের আলোচনায় আমরা ভারতীয় জাতীয় আন্দোলনের সেই উত্তাল সময়টায় ডুব দেব। মানে ১৮৮৫ থেকে শুরু করে ১৯৪৭-এর স্বাধীনতা পর্যন্ত। হ্যাঁ, প্রায় ৬২ বছরের একটা লম্বা সফর। ঠিক। আমাদের আলোচনার ভিত্তি হল র্যাঙ্কার্স একাডেমির কিছু নোটস, কিন্তু আমরা শুধু ঘটনাগুলো পরপর বলে যাব না, আমরা বরং বোঝার চেষ্টা করব কিভাবে একটা আবেদন-নিবেদন করা সংগঠন ধীরে ধীরে স্বাধীনতার জন্য সর্বস্বপণ করতে তৈরি বলো। একদম ঠিক। এটা শুধু একটা টাইম লাইন নয়, এটা একটা বলা যায় ধারণার বিবর্তনের গল্প। কিভাবে অহিংসা আর বিপ্লব পাশাপাশি চলছিল, কিভাবে একতার স্বপ্ন আর বিভাজনের বাস্তবতা এই দুটো একে অপরের সাথে লড়াই করছিল, সেই পুরো ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করব। দারুণ। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। ১৮৮৫ সাল, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। একটা কথা তো প্রায় শোনা যায় যে অ্যালেন অক্টেভিয়ান হিউম, একজন ব্রিটিশ প্রাক্তন আমলা, তিনি আসলে ব্রিটিশদের জন্য একটা সেফটি ভ্যালভ তৈরি করতে চেয়েছিলেন। হ্যাঁ, এই তথ্যটা খুব জনপ্রিয়। ভারতীয়দের ক্ষোভটা যাতে একটা নিয়ন্ত্রিত পথে যায়, এই নোটে কি এই নিয়ে কিছু বলা আছে? দেখুন, এটা একটা যুক্তিযুক্ত তত্ত্ব। হিউমের উদ্দেশ্য হয়তো সেটাই ছিল। কিন্তু ভারতীয় নেতারা, যেমন ধরুন দাদাভাই নওরোজি বা দিনশা ওয়াচা, তাদের কিন্তু নিজস্ব একটা পরিকল্পনা ছিল। তারা এই প্ল্যাটফর্মটাকে ভারতীয়দের রাজনৈতিকভাবে সচেতন করার আর একত্রিত করার একটা দারুণ সুযোগ হিসেবে দেখেছিলেন। আচ্ছা। তাই শুরুটা যেমনই হোক না কেন, খুব দ্রুতই এটা ভারতীয়দের আকাঙ্ক্ষার মূল মঞ্চ হয়ে ওঠে। এখানেই তো বিষয়টা বেশ আকর্ষণীয় হয়ে উঠছে, বিশেষ করে প্রথম দিকের অধিবেশন আর তার নেতৃত্ব নিয়ে। সভাপতিদের ব্যাপারে একটা মজার তথ্য আছে, তাই না? হ্যাঁ, এবং এটা নেতৃত্বের বিবর্তনটা খুব পরিষ্কারভাবে দেখায়। যেমন ধরুন, কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। তিনি কিন্তু আইরিশ। তাই তো। কিন্তু প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু, অনেক পরে। এই যে ছোট্ট একটা পার্থক্য, এটা আসলে দেখিয়ে দেয় যে শুরুতে বিদেশি শুভানুধ্যায়ীদের সাহায্য নেওয়া হলেও ধীরে ধীরে নেতৃত্বটা পুরোপুরি ভারতীয়দের হাতে চলে আসছিল। দারুণ পয়েন্ট। তাহলে কংগ্রেসের প্রতিষ্ঠার পর প্রায় ২০ বছর ধরে এই আবেদন-নিবেদনের রাজনীতিই চলল। কিন্তু ১৯০৫ সালে বঙ্গভঙ্গের ঘটনায় কি পুরো খেলার নিয়মটাই পাল্টে গেল? একেবারে। বঙ্গভঙ্গ ছিল একটা বিরাট ধাক্কা। ভাইসরয় লর্ড কার্জন কাগজে কলমে বলেছিলেন যে বাংলা এত বড় প্রদেশ যে প্রশাসনিকভাবে সামলানো যাচ্ছে না। এটা তো অফিশিয়াল কারণ। কিন্তু আসল উদ্দেশ্য ছিল আরও গভীর। ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীই হল জাতীয়তাবাদের আসল আঁতুড়ঘর। তাই শুধু হিন্দু মুসলমানকে আলাদা করাই নয়, বাংলাভাষী এই বুদ্ধিবৃত্তিক কেন্দ্রটাকেই পঙ্গু করে দেওয়া ছিল তাদের মূল লক্ষ্য। তার এটা শুধু একটা ভৌগোলিক বিভাজন ছিল না। না না, এটা ছিল একটা সাংস্কৃতিক ও রাজনৈতিক আক্রমণ। নিঃসন্দেহে। আর এর প্রতিক্রিয়াও ছিল সাংঘাতিক। স্বদেশী আন্দোলন শুরু হলো, বিদেশি পণ্য বর্জন করা হলো। এই প্রথম জাতীয় আন্দোলন শুধু শিক্ষিত শ্রেণীর মধ্যে আটকে না থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছল। আর এর ফলও তো পাওয়া গেল। হ্যাঁ, এই প্রবল জনরোষের মুখেই ১৯১১ সালের লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হন। কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। কিরকম? এই যে একটা অবিশ্বাসের পরিবেশ তৈরি হলো, তারই সুযোগে ১৯০৬ সালের ঢাকার নবাব সলিমুল্লাহ খানের নেতৃত্বে মুসলিম লীগ তৈরি হলো। তাদের লক্ষ্য ছিল মুসলিমদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা। আর কংগ্রেসের ভেতরেও তো। ঠিক তার পরের বছরই ১৯০৭ সালে কংগ্রেস নিজেই সুরাট অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থী এই দুই ভাগে ভাগ হয়ে গেল। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একদিকে ব্রিটিশরা বাইরে থেকে ভাঙার চেষ্টা করছে, আর অন্যদিকে কংগ্রেসের নেতারা নিজেরাই ভেতর থেকে ভাগ হয়ে যাচ্ছেন। পরিস্থিতিটা তো বেশ জটিল হয়ে উঠেছিল। বংশগত সংঘাতের ফলে সুরাট বিভাজন হয়। আর এই যে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হল, এর মধ্যেই ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীরা সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিলেন। ১৯০৮ সালে তার ফাঁসি। হ্যাঁ, বা ধরুন ১৯১৩ সালে বিদেশে লালা হরদয়ালের গদর পার্টি প্রতিষ্ঠা। এগুলো সবই ছিল একই হতাশার ভিন্ন ভিন্ন প্রকাশ। এরপর একটা বড় পরিবর্তন এলো ১৯১৫ সালে, মহাত্মা গান্ধীর ভারতের প্রত্যাবর্তন। বলা যায় এখান থেকেই স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো। এতদিন ধরে আন্দোলনটা
মানে আবেদন নিবেদন আর কিছু বিক্ষিপ্ত প্রতিরোধের মধ্যে আটকে ছিল। গান্ধীজি এসে কি পুরো কৌশলটাই বদলে দিলেন? তিনি শুধু কৌশল বদলাননি, তিনি আন্দোলনের দর্শনটাই বদলে দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় তিনি সত্যাগ্রহ বা সত্যের প্রতি আগ্রহের সফল প্রয়োগ করে এসেছিলেন। হুম। ১৯১৭ সালে বিহারের চাম্পারণে সেখানে কৃষকদের জোর করে নীল চাষ করানো হতো ৩ খাটিয়া প্রথার মাধ্যমে। গান্ধীজি সেখানে গিয়ে অহিংস প্রতিরোধ গড়ে তোলেন এবং সফল হন। আর এই মডেলটাই তিনি এরপর আমেদাবাদ আর খেড়াতেও প্রয়োগ করেন, তাই তো? হ্যাঁ, ঠিক। ১৯১৮ সালে আমেদাবাদের মিল শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য অনশন আর খেড়া জেলায় ফসলের ওপর থেকে কর মকুবের জন্য সত্যাগ্রহ, এই দুটো ঘটনা দেখিয়ে দিল যে তার অহিংসার ধারণাটা শুধু কৃষকদের জন্য নয়, শ্রমিক বা সাধারণ মানুষ সবার জন্যই প্রযোজ্য। আর খেড়া থেকেই তো পটেল এলেন। একদম। এই খেলা সত্যাগ্রহ থেকেই আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের মতো একজন শক্তিশালী নেতাকে জাতীয় মঞ্চে পেলাম। কিন্তু এর পরে এলো ১৯১৯ সাল, ভারতীয়দের জন্য একটা অত্যন্ত অন্ধকার বছর। রাওলাট আইন আর জালিয়ানওয়ালা বাগের ঘটনা। ১৯১৯ সালটা সত্যি মর্মান্তিক। ব্রিটিশ সরকার রাওলাট আইন নিয়ে এলো, যাকে সবাই কালা কানুন বলতো। কালা কানুন। এই আইন সরকারকে শুধু সন্দেহের বশে বিনা বিচারে যে কাউকে জেলে ঢোকানোর অধিকার দিত। এর বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়, আর সেই প্রতিবাদেরই এক মর্মান্তিক পরিণতি হল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এটা ভাবলেই তো গায়ে কাঁটা দেয়। ১৩ই এপ্রিল অমৃতসরে একটা শান্তিপূর্ণ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে নির্বিচারে গুলি চালানো হলো। নিজের দেশের নিরস্ত্র মানুষের ওপর এভাবে গুলি, এটা ব্রিটিশ শাসনের প্রতি ভারতীয়দের বিশ্বাসে একটা চিরস্থায়ী ফাটল ধরিয়ে দিয়েছিল, তাই না? ঠিক তাই। এই নৃশংসতার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করেন। আর গান্ধীজি? গান্ধীজি ফিরিয়ে দেন কাইজেরি হিন্দ উপাধি। এই ঘটনাটা গোটা দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছিল। এর আগে পর্যন্ত অনেকের মনেই ব্রিটিশ ন্যায় ব্যবস্থার ওপর কিছুটা হলেও আস্থা ছিল। জালিয়ানওয়ালাবাগ সেই আস্থার কফিনে শেষ পেরেক পুঁতে দিল। তাহলে এই ব্যাপক ক্ষোভ থেকেই কি অসহযোগ আন্দোলনের জন্ম? হ্যাঁ, রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগের স্মৃতি আর তার সাথে যুক্ত হয়েছিল খিলাফত আন্দোলন। তুরস্কের খালিফাকে মুসলিম বিশ্ব আধ্যাত্মিক নেতা হিসেবে মানত। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা তার ক্ষমতা খর্ব করলে ভারতের মুসলমানরা ক্ষুব্ধ হন। ও আচ্ছা। গান্ধীজি এই ক্ষোভকে হিন্দু মুসলিম ঐক্যের একটা বিরাট সুযোগ হিসেবে দেখেন এবং অসহযোগ আন্দোলনের সাথে খিলাফতের দাবিকে জুড়ে দেন। ১৯২০ সালের ১ আগস্ট থেকে শুরু হওয়া এই আন্দোলন ছিল ভারতের প্রথম সর্বাত্মক গণ আন্দোলন। কিন্তু এত বড় একটা আন্দোলন, যা প্রায় সফল হতে চলেছিল, সেটা হঠাৎ চৌরি চৌরার একটা ঘটনার জন্য গান্ধীজি থামিয়ে দিলেন। এই সিদ্ধান্তটা কি ঠিক ছিল? এটা তো দলের মধ্যে অনেক নেতা মেনে নিতে পারেননি। আপনি একদম ঠিক প্রশ্ন তুলেছেন। এটা নিয়ে আজও বিতর্ক হয়। ১৯২২ সালের ৪ ফেব্রুয়ারি চৌরি চৌরাতে আন্দোলনকারীরা একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দিলে ২২ জন পুলিশকর্মী মারা যান। গান্ধীজির কাছে অহিংসা ছিল একটা আপসীন আদর্শ। তিনি মনে করেছিলেন দেশবাসী তখনও পুরোপুরি অহিংসার জন্য প্রস্তুত নয় এবং হিংসা শুরু হলে ব্রিটিশরা নির্মমভাবে আন্দোলন দমন করার সুযোগ পেয়ে যাবে। কিন্তু মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাশের মতো নেতারা তারা মনে করেছিলেন যে একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য পুরো আন্দোলন থামিয়ে দেওয়াটা ছিল একটা বিরাট ভুল। আর এই মতবিরোধের ফলেই তো স্বরাজ পার্টির জন্ম। যদি রাস্তায় নেমে লড়াই করা না যায়, তাহলে ওদের সিস্টেমে ঢুকেই লড়াই করব, এই রকম একটা ভাবনা থেকে। একেবারে। চিত্তরঞ্জন দাশ, যাকে দেশবন্ধু বলা হতো, এবং মতিলাল নেহরু ১৯২৩ সালে স্বরাজ পার্টি গঠন করেন। তাদের লক্ষ্য ছিল নির্বাচনে জিতে আইনসভায় প্রবেশ করা এবং ভেতর থেকে সরকারি নীতির বিরোধিতা করা। এটা ছিল সংগ্রামের একটা নতুন কৌশল। আচ্ছা, এর পরের বড় ঘটনা সাইমন কমিশন। এর বিরুদ্ধে এত প্রতিবাদের মূল কারণ কি ছিল? শুধু এই যে কমিশনে কোনো ভারতীয় ছিলেন না? কারণটা তার থেকেও গভীর। ভাবুন, আপনার বাড়ির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আলোচনা করার জন্য ৭ জন বাইরের লোক এসেছে, আর আপনাকে সেই আলোচনায় ডাকাই হয়নি। এটা তো অপমানজনক। এটা ছিল একটা চূড়ান্ত অপমান। ভারতীয়দের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকারকেই অস্বীকার করা হয়েছিল। তাই সাইমন গো ব্যাক স্লোগানটা শুধু একটা রাজনৈতিক স্লোগান ছিল না, এটা ছিল জাতীয় আত্মসম্মানের বহিঃপ্রকাশ।
আর লাহোরে? হ্যাঁ, আর লাহোরে এই প্রতিবাদের সময় লাঠিচার্জে লালা লাজপত রায়ের মৃত্যু জাতীয় আন্দোলনকে আরও অগ্নিগর্ভ করে তোলে। আর এই আগুন থেকেই কি পূর্ণ স্বরাজের দাবি উঠল? ঠিক, লালাজির মৃত্যু বৃথা যেতে দেওয়া যায় না, এই মনোভাব থেকেই ১৯২৯ সালে লাহোর কংগ্রেসে জওহরলাল নেহরুর সভাপতিত্বে প্রথমবার পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দাবি তোলা হল। আর ২৬শে জানুয়ারি দিনটা? ২৬শে জানুয়ারি ১৯৩০কে প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হল। আর এই দাবিকে বাস্তবে পরিণত করার জন্যই গান্ধীজি তার সবচেয়ে বিখ্যাত আন্দোলনটি শুরু করলেন, আইন অমান্য আন্দোলন। যার শুরু হলো ঐতিহাসিক ডান্ডি মার্চের মাধ্যমে। হ্যাঁ, এক মুঠো লবণ তৈরি করা আপাতদৃষ্টিতে খুব সাধারণ একটা ঘটনা, কিন্তু এটা এত শক্তিশালী প্রতীক হয়ে উঠল কি করে? কারণ লবণ এমন একটা জিনিস যা ধনী গরিব নির্বিশেষে সবার প্রয়োজন, আর তার উপর ব্রিটিশরা কর বসিয়েছিল। গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত হেঁটে গিয়ে এক মুঠো লবণ তৈরি করে আসলে ব্রিটিশ আইনের ভিত্তিটাকেই নাড়িয়ে দিয়েছিলেন। বাহ! এটা ছিল অহিংস অবজ্ঞা প্রদর্শনের একটা মাস্টার স্ট্রোক, যা সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। এই আইন অমান্য আন্দোলনের সময়ই তো লন্ডনে গোলটেবিল বৈঠকগুলো হচ্ছিল, কিন্তু তাতেও তো কোনো সমাধান বেরোলো না। না, কারণ মূল দাবিগুলো নিয়ে কোনো পক্ষই পিছু হটতে রাজি ছিল না। কংগ্রেস শুধু দ্বিতীয় বৈঠকে যোগ দেয়। তবে এই বৈঠকের সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ব্রিটিশ প্রধানমন্ত্রী দলিতদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর ঘোষণা করেন। ও, গান্ধীজি এর বিরুদ্ধে পুনের জেলে আমরণ অনশন শুরু করেন। তিনি মনে করেছিলেন এটা হিন্দু সমাজকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত। তারপর? শেষে ডক্টর বি.আর. আম্বেদকরের সাথে তার পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এখানে একটা বিষয় লক্ষণীয়, ডক্টর আম্বেদকর কিন্তু ৩টি বৈঠকে দলিতদের অধিকারের কথা বলতে গিয়েছিলেন। এবার আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পাকিস্তানের দাবি এবং ভারত ছাড়ো আন্দোলন। বিশ্বযুদ্ধ শুরু হতেই পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে। ১৯৪০ সালে মুসলিম লীগ তাদের লাহোর অধিবেশনে প্রথমবার আনুষ্ঠানিকভাবে পৃথক মুসলিম রাষ্ট্র অর্থাৎ পাকিস্তানের দাবি তোলে। আর ব্রিটিশরা? ব্রিটিশরা যুদ্ধে ভারতীয়দের সাহায্য পাওয়ার জন্য ১৯৪২ সালে ক্রিপস মিশন পাঠায়, কিন্তু তাতে স্বাধীনতার কোনো স্পষ্ট প্রতিশ্রুতি ছিল না। গান্ধীজি এই প্রস্তাবকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছিলেন, এ পোস্ট ডেটেড চেক অন আ ফেইলিং ব্যাংক। একটি ডুগন্ত ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখের চেক। গান্ধীজির উপমা দেওয়ার ক্ষমতা ছিল অসাধারণ। হ্যাঁ, একদম। একটা জটিল রাজনৈতিক প্রস্তাবকে তিনি কি সহজ অথচ ধারালো একটা কথায় বাতিল করে দিলেন। আর ক্রিপস মিশনের ব্যর্থতার পরেই তিনি তার জীবনের শেষ এবং সবচেয়ে শক্তিশালী আন্দোলনের ডাক দিলেন। ১৯৪২ সালের ৮ই আগস্ট বম্বে থেকে তিনি বললেন, কারেঙ্গে ইয়া মারেঙ্গে, করব অথবা মরব। ভারত ছাড়ো আন্দোলন। হ্যাঁ, ভারত ছাড়ো বা আগস্ট ক্রান্তি ছিল ব্রিটিশদের প্রতি একটা চরমপত্র। তাহলে একদম শেষে ক্ষমতা হস্তান্তরটা কিভাবে হলো? যুদ্ধ শেষ হওয়ার পর ক্লান্ত ব্রিটিশ সরকার বুঝতে পারছিল যে ভারতকে আর ধরে রাখা সম্ভব নয়। ক্ষমতা হস্তান্তরের জন্য ১৯৪৬ সালে ক্যাবিনেট মিশন আসে, কিন্তু কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে দেশভাগ নিয়ে মতের মিল না হওয়ায় তা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত মাউন্ট ব্যাটেন এলেন। অবশেষে ১৯৪৭ সালে শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন ভারতে আসেন। তিনি পরিস্থিতি দেখে এই সিদ্ধান্তে পৌঁছান যে রক্তপাত এড়ানোর জন্য দেশভাগ ছাড়া আর কোনো পথ খোলা নেই। তার ৩রা জুন পরিকল্পনা অনুযায়ী ব্রিটিশ সংসদ ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে এবং ১৫ই আগস্ট ১৯৪৭ ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। দারুণ একটা সফর। ১৮৮৫ সালে যে যাত্রাটা শুরু হয়েছিল কিছু শিক্ষিত মানুষের আবেদন নিবেদনের মধ্যে দিয়ে, তা শেষ হল কোটি কোটি মানুষের আত্মত্যাগ আর একটা রক্তক্ষয়ী বিভাজনের মধ্যে দিয়ে। এই আলোচনা থেকে পুরো যাত্রাপথটা আর তার বাঁকগুলো খুব স্পষ্টভাবে বোঝা গেল। একদম, প্রতিটি ঘটনায় আসলে একে অপরের সঙ্গে যুক্ত। এই ঘটনা প্রবাহ শুধু কিছু তথ্য বা সালতারিখ নয়, এটা আমাদের বর্তমানকে বোঝার চাবিকাঠি। কেন আমাদের সমাজ এমন, কেন আমাদের রাজনীতিতে এই বিভাজনগুলো এখনও প্রাসঙ্গিক, তার উত্তর কিন্তু এই ইতিহাসেই লুকিয়ে আছে। যাবার আগে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রইল, যার উত্তর আমাদের আলোচনাতেই ছিল, যদিও একটু অন্যভাবে। মহাত্মা গান্ধী তার বর্ণময় রাজনৈতিক জীবনে মাত্র একবারই কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। বলতে পারবেন কোন অধিবেশনে? ভেবে দেখবেন।